10 দিন থেকে একটু খাবার খেয়ে ভেবেছিলাম অনেকদিন পরে পেট পুড়ে খাবো। ওই যে কুকুরগুলো আমার সেই খাবারটুকু কেড়ে নিয়ে আমার হাতে শুধু চাল পাতা করে কেন? এই যুগের ছেলেরাও তো বাবা মার মৌখের গাছ কেড়ে নিয়ে তাদের সাথে শুধু চাল পাতা ধরিয়ে দিচ্ছে যে তারা গরিব মানুষের রেশনের চাল লুট করে তাদেরকে শুকিয়ে শুকিয়ে মারছে। তাহলে তাহলে ওই কুকুরগুলো কোথায়? ওই মানুষগুলো আর কুকুরগুলোর মধ্যে তো তুই রাস্তায় দাঁড়িয়ে হাসছিস কেন? দেখি আপনার বাড়িতে গিয়ে হাসবো স্যার। তাহলে ঠিক আছে বলুন, আমি না সেখানে গিয়ে হাসবো। সরি স্যার, সরি, সেখানে তো যাওয়া যাবে না। সেখানে তো শয়তানদের পাহারা আছে। কে যাচ্ছে, কে আসছে, আর কেনই বাড়ছে, আর সেই ভয়ে ঠিক হবে ওই শয়তানদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনি নিজেরও একটা শয়তান হয়ে গেছে। সত্যি করে বল, কে তুই? তুই এত কথা জানলি কি করে? নাকি তুই কোনো গুপ্তচর গো, গুপ্তচর, ওই ভগবানের গুপ্তচর। ভগবান প্রত্যেকটি মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছে এক একটা কাজের দায়িত্ব দিয়ে। আমাকে দেখতে পাঠিয়েছে, তারা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করছে। তুই কি দেখলি? এটা ওনাকে জিজ্ঞাসা করছেন কেন স্যার? নিজের বিবেককে জিজ্ঞাসা করলে তো উত্তর পেয়ে যাবে। কি আজ আপনি আমার এই গ্রামে এসেছেন? কেন আসবে না কেন? সেদিন আমরা কোচ্ছন্ন বলতে কয়েকটা মার খেয়েছিলাম বলে দারোগা বাবু এই জঙ্গলে বাস করেছে, যে কোনদিন এসে যে বুঝতে পারে তার বলিতে তার দায়িত্ব কর্তব্য আর এবারে সে মনুষ্য মানে বাইরে। তার মানে মৃত্যুময় উল্লেখের মধ্যে না পারলে যেমন সাংবাদিক হওয়া যায় না, তেমনি পুলিশের চাকরি করে। আপনি কি বলেন? উনি আর কি বলবেন গো সাংবাদিক বাবু, উনি তো রাজুক মানুষ, তাই ওনার হয়ে আমি বলে দিচ্ছি। উনি অনেকদিন আগে মেয়েটি পূজারি হয়ে নিরপরাধ মানুষকে ধরে ধরে ফেলাচ্ছেন তাদের নামে মিথ্যে কেস দিয়ে। চিৎকার করে পুলিশের মুখ বন্ধ করতে পারবেন না দারোগা বাবু। আপনি অস্বীকার করতে পারেন যে আপনি নিজে বা নিজের সংসারকে নিরাপদে রাখতে নিরাপরাধ মানুষকে প্রধান নেন। আপনি আপনার শিক্ষা বিবেক সম্পর্কে অর্থ আর ক্ষমতার কাছে বিক্রি করে ওই তাদের কাছে আমার কয়েক বছর আগের আপনি আর আজকের আপনি তো অনেক ব্যাপার। তখন আপনার মধ্যে যে গৌরব আমি দেখেছি আজ তার ছেলেগুলো অবশিষ্ট নেই কেন? আমার জীবন করে তা হারিয়ে গেছে সময় বাবু। 10 বছর আগেকার পৃথিবীতে আজকের এই পৃথিবীতে বদলে যায়, তাহলে মানুষও কেন বদলাবে না বলতে পারে? মানুষের নিপীড়িত অসহায় মানুষের প্রাণ কথা আপনারা, সেই আপনারা যদি প্রাণ ভয়ভীত হন তাহলে সাধারণ মানুষকে রক্ষা করবে কে? কে জানে চলবে? আপনি বলি ভয় নেই আর ধুলিয়া উঠেছে হিমালয় চাপড়া প্রাচীর তুমি শিখরে। একই ম্যাডাম আপনি যে সভ্য সাথী, আপনার মুখে হঠাৎ এই কথা? এ কথা আমার নয়, এ কথা এই যুগের সভ্য সাথী সুকান্ত দত্ত, যে নাকি এই নবগ্রামের নবরূপতা। উপহাস করছো মা, উপহাস করছো? করো করো মা করো। তোমাদের মতো মানুষের কাছে সে হয়তো উপহাসেরই পাত্র, কিন্তু একটা কথা শুনে রেখো মা, সেই গ্রামের রূপকার না হলে দরিদ্র অসহায় নিরন্ন গ্রামবাসী একজন প্রকৃত বন্ধু। হলেও আমি যে মানুষ, যার স্মৃতিশক্তি বোধশক্তি এখনো সম্পূর্ণভাবে হারিয়ে যায়নি। তাই তো মানুষের চলন বলন আচার ব্যবহার থেকে বলতে পারি মানুষ
যত কম শোনা যায় ততই মঙ্গল। তবু আপনি বলুন, আমি শুনতে চাই। বাবা মা আর মামার অত্যাচারী নীল রক্তের যোদ্ধা উপর করে বলছে সৃষ্টিকর্তা ব্রহ্মা যা বর্ণনা করতে পারেনি তা আমি করবো কি করে? আমি তো এ সমাজের কিমিকির চঞ্জাল একমাত্র উন্মাদ। আমি কি করে চিনবো ম্যাডাম? পাগল তো কোনো নাম ঠিকানা হয় না। এদেশের আবাল বৃদ্ধ বনিতা অবকা আর উপেক্ষা লাঠি যারা খেয়ে জীবন ধারণ করাটাই তোদের ললাট লিখন। আসি ম্যাডাম। না, আমি এখানে বিশ্বাস করি না। আচ্ছা সাংবাদিক বাবু, আপনি তো এখানেই থাকেন, আপনি কি ওই পাগলকে চেনেন? যে কোনো মানুষের সঙ্গে আমাদের দৃষ্টিভঙ্গি একটু আলাদা। তবু বলছি, কোনো সাধারণ মানুষ, কোনো শিক্ষিত বিজ্ঞ ব্যক্তি মানসিক আঘাতে সামান্য মস্তিষ্ক বিকৃতি করতে কিন্তু ওনার জ্ঞান ভান্ডার যেমন ছিল আগে এখন তেমনই আছে। নমস্কার। সে আমাকে আমার সম্পর্কে এত কথা বলে গেল, আর সে বলে গেল ওই সুকান্ত নাকি নিরন্ন মানুষের পরিত্রাতা। তবে কি সুকান্ত সত্যি? কি বলছিস তুই আজে বাজে কথা? তুই তো নিজেই একটা বদ্ধ পাগল হয়ে গেছিস। আমি আপনাকে বোঝাতে পারছি না, তাই আমি আগে যে কথা বলেছিলাম সে কথা আমি ফেরত দিচ্ছি। কি কথা? সে যে বলেছিলাম না, সে একটা বুধ সিংহ ওর কেশর ধরে নাড়ানোর চেষ্টা না করে বাড়িতে ভালোবাসা সোনা খাঁচায় বন্দি করুন। এখন বলছি না, ভুলেও কাজ করবেন না, সর্বনাশ। তাকে ভালোবাসার জন্য তৈরি করেছি, এখন যদি কিছু হয় তোকে আমি ছাড়বো না। আমি যদি তাকে ভালোবাসা খাঁচায় বন্দি করে সে আপনার কথা শুনে আমাকে কিনে মারছিল। তুই আমার চক্কর ছেলের সাথে তো মারতে গেছে? সহজ তো কম নয়। সাহস আমাদের বরাবর একটু বেশি ম্যাডাম। প্রমাণ তো এক্ষুনি দেখিয়ে দিতে পারি। একটা থাপ্পড় মেরে তোমার বত্রিশটা দাঁত আমি ফেলে দিতে পারি। এটাই যে নিজের বোনের ননদকে আপনার কি করা? অর্থ সম্পদ আর ক্ষমতার দম্ভে পরিপূর্ণ কাজের বেলায় কাজী আর কাজ ঘোরালেই বাজি। আমি সাদা শীতে করে দাদাকে হাতে পায়ে ধরে নিয়ে এলাম, আর দাদা দেখে আমাকে বলে দূর হ। আচ্ছা ঠিক আছে এই নে টাকা দিলাম, যা ওই মন্দির তলায় গিয়ে ফুচকা খাওয়া যা। পরে আমার দরকার হলে আমাদের দামি প্রেম নয়, যাকে বলে জলে ঘাটে শুরু আর তার মানে আমি জানি বড় বড় কাজে ওটা ওকে টাকা ঘুষ লাগে। 10 টাকা ঘুষে প্রেম মানে তো ছিটকে চলে চুরি করা আর কি। যাই হোক আপনি চালিয়ে যান, কিন্তু 10 টাকা প্রেম বেশি দিন টিকবে বলে মনে হয় না। এটা কি রকম হলো ম্যাডাম? ঠিক আছে, ওকে ঘুষ দিয়ে এখান থেকে সরিয়ে আপনি কি করবেন? হ্যাঁ দিলাম, একটু ঝগড়া করবো, তারপর পাথর তুলে যদি জল হয়ে যায় তাহলে একটু প্রেম করবো। আজকালকার প্রেম মানেই তো দু একটা মিষ্টি কথা, নাচ গান আর রোম্যান্স আর একটু চুমু খাওয়া। অসম্ভব। আপনার মতো একজন মদকর্মী ধনী দুলালি। তোমার কাছে ধনী দুলালি মানে যদি অচ্ছুত হয় তাহলে কেন নিজের বোনকে তুমি ধনী পরিবারে বিয়ে দিয়েছিলে? কেন? কোন লোভ লালসার এই কাজ করলে বলো? গরিবের ভগবান সেজে কেন সুখ দুঃখকে এইভাবে মানুষের সঙ্গে মিশিয়ে দিলে? না আমি চাইনি। আমিও চাইনি আপনার মতো প্রাণবন্ত জীবনকে নিজের শিক্ষার বিবেকের কাছে আপনি মাটিতে লুটিয়ে দেন। আমি এতদিন আমি মনে আপনাকে ঘৃণা করেছিলাম, কিন্তু
কিন্তু উপরে ভালোবেসেছিলাম। আজ আজ আমি উপরে ভালোবাসলেও ভেতরে আপনাকে ঘৃণা করি। আপনার ঘৃণায় হোক আমার কণ্ঠ হোক, কারণ আমি তার আপনাকে বোঝাতে পারবো না। ওই দশচক্রে পরে ভগবানও ভূত হয়ে যায়। তাহলে এই ব্যক্তির সঙ্গে একটু প্রেম করুন না। এসো না, এই নিরালায় আমরা একটু বসে প্রেম করি। কেন আমি তোমায় ছাড়বো? আমি ওই ধনীর মাদকতা ত্যাগ করতে পারি। তুমি আমি জানি তুমি কোনোদিন এই গরিবের অহংকার ত্যাগ করতে পারবে না। আমাকে আমার ভালোবাসার কাছে বন্দি করতে পারো না। না না, আপনি বিশ্বাস করুন। আর বিশ্বাস করেই তো বলছি, আমাদের মধ্যে হয়তো সত্য সুন্দর প্রেম কোনোদিন হবে না। তাই আসো না, আসো না, আমরা দুজনে এই মিথ্যা প্রেমের খাঁচায় বন্দী হই আর বলি, বেশেছি ভালো শুধু তোমাকে, আজও ভালোবাসি তোমাকে, বাসনা ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে।
অধিকারের বাইরে এক পা ফেলাবে না, আর আমার সামনে কেউ ফেলাতে পারবে না। না না মা, আমি তর্ক করো না। তবে তো সামান্য একটা মেয়ে মানুষ, কোন মানুষ আমার মুখের উপরে তর্ক করি না। না না মা, আমি ও রে, একেবারে ব্রাহ্মণ হয়ে চালু ধরতে এসেছে তাই না? মনে করো তুমি সব কিছু ধরে নিয়েছে। শোনো, দেবী পূজার বাতাস অত দূরের কথা, খোদ গুলো ছুটবে না, এমনকি সুখিয়ে মরবে তুমি। যে বকাবকি করছো কেন? এবারে সব নিয়ম কানুন জানে না, তাই হয়তো একটু ভুল। একটু নয়, ওর চেয়ে অনেক বেশি ভুল করেছ তুমি। আর সেই ভুলের মাঠটাকে ওকেই দিতে হবে। আচ্ছা আচ্ছা, সে পরে দেখা যাবে। বৌমা, তুমি এই প্রদীপটা নিয়ে বাড়ির ভিতরে যাও। যাচ্ছি বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। বাহ, 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 ওই ছোট লোকের মেয়েটা কি ম্যা করে রসে একবার ফেসে গেছে। সামনে ভোট এগিয়ে আসছে, কিছুদিনের মধ্যে নমিনেশন ফাইল হবে। সে খেয়াল আছে তোমার? আছে কথা আছে, সেই জন্যই তো আঘাত ভাঙছি কাজে নাম বলে। অকাজ কুকাজ করেছো। যেমন কিছুদিন আগে একটা ছোট লোকের মেয়ের সঙ্গে ছেলের তুমি বিয়ে দিলে। শিক্ষামন্ত্রীর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হতো, তাহলে টাকা পয়সা সোনা দানা আমার কিরকম স্বভাব থাকতো না? তার আগে এই রাশি রাশি টাকা আর শোনাচ্ছে, আগে দরকার আমার আর এই টাকা সোনার অভাব হবে না। তুমি কথাটা মানো তো? নিশ্চয় পারি, কিন্তু ওই ছোট লোকের ব্যাটিটাকে তোমার কোন কাজে লাগবে শুনে? মনসা, মনসা দেখে এবার আমাকে ভোটে জেতানোর জন্য ওই দুই হবে তুরুপের তাস। ওকে আমি মূলধন করে এবারে ভোটে দাঁড়াবো। আমি তো বুঝতে পারছি না যে ওই ছোট লোকের ব্যাটিটাকে কোন কাজে তুমি লাগাবে। তোমার মতো মেয়ে মানুষের বুদ্ধি যত এই বাড়ির চক্কর থেকে হাসপাতাল কিংবা নার্সিং হোম পর্যন্ত, এই রাজনীতি হবে রাজার নেতৃত্বে, রানীর নেতৃত্বে নয়। তোমাকে আর জ্ঞান দিতে হবে না, তোমার রাজনীতির তোর তো কত দূর আমার জানা আছে। কিন্তু এটা তো জানো না, ওই গরিবের মেয়েটার সঙ্গে বিয়ে দিয়েছিলাম বলে এই এলাকায় আমার জনদরদি সবাই তো ধন্য করছে মনসা। এই কয়েকদিন তোকে কাজে কলকাতায় যেতে হবে, তাই তোর কয়েকদিন হলো বিয়ে হয়েছে, তোকে যেতে বলতে খারাপ লাগছে। অথচ তুই ছাড়া অন্য কেউ পেলে কাজটা হবে না বাবা। আরে বেশ তো, আপনি বলুন এই প্রয়োজন হলে আমি বুঝে যাবো। আর সংসার তো সারা জীবন করে আছে, আর কিন্তু কাজটা সময় মতো করতে না পারলে এই তো আমি বলছিলাম না, সবের লক্ষ্মী ছেলের মতো কথা বলবে। হ্যাঁ, তোমার কি কাজ আছে সবেরকে বুঝি, ও ঠিক সেই সমস্যার সমাধান করে ঠিক আমার সবের করে আসে। তুই তো জানিস ওই কলকাতা মনসা মাতা দেবী কোম্পানির মালিক, ওখানকার কয়েকজন অসাধু কর্মচারী মিলে ভেজাল বিদ্যুৎ তৈরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে, আর পুলিশরা কারখানাটা সিল করে দিয়েছে। তাই তুই আজই গিয়ে ওই কারখানাটা খোলার ব্যবস্থা কর বাবা। আপনি কোনো চিন্তা করবেন না বাবা, আমি আজই কলকাতা গিয়ে আমি সব দিক বিবেচনা করে আমি কাজটা শুরু করবো। মা, আমি রেডি আছি। হ্যাঁ, তবুও বকুলকে একবার বলো আমার একটা জিনিস বুঝিয়ে দেয়।
ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে আমি বৌমাকে বলছি তোর অ্যাটাচিটা গুছিয়ে এক্ষুনি দিয়ে যাবে। দেখ তোর মনে মনে তাছাড়া আমি অন্য কাউকে আপনি কি বলছেন মা? নিজেদের কারবার তো নিজেরাই রক্ষা করতে হবে। আর মালিক যা পারবে একজন কর্মচারী পক্ষে তা কি সম্ভব? ঠিক ওই কথাটাই শুনতে চেয়েছিলাম। তুই আমার একমাত্র সন্তান, তাই তো এখন থেকে তোকে সব কিছু বুঝে নিতে হবে। সাবধানে যাস বাবা, সাবধানে যাস। ঈশ্বর তোর মঙ্গল করুক, মঙ্গল করুক। একটা জঘন্য অপরাধমূলক কাজের জন্য পুলিশ কারখানা সিল করেছে। জানি না এমন একটা কেস আমি কিভাবে সামাল দেবো। যে কাজ আমি নিজে দুদিনই করিনি, সেই কাজ করার জন্য তোমাকেই কলকাতা যেতে হবে। কেন, তুমি ছাড়া অন্য কেউ কি ছিল না? তাই আমি ছাড়া অন্য কেউ গেলে ওখানে সমস্যার সমাধান হবে না। তাহলে তুমি এখান থেকে অন্য কাউকে সঙ্গে নিয়ে যাও। কোনো প্রয়োজন নেই, সব কর্মচারী তো আছে, তারা তো আমার সমাজেই থাকবে। আমার যে বড় ভয় করছে গো, এত বড় একটা দায়িত্ব আর তুমি একা। কেন? তোমার ভালোবাসা তো আমার সঙ্গেই রইল, আর তার সঙ্গে রইল তোমার খুব বড় ভালোবাসা। আমি যে চির হতভাগিনী, তাই তো দুঃখ কষ্ট চোখের জলে আমার চির সম্বল। আমাকে বিয়ে করেও কি তোমার দুঃখের দিন বুঝেনি? এই সংসারে তুমি তো পেয়েছো বাবার স্নেহ, বোনের ভালোবাসা, আর মা হয়তো একটু। না না, ওতে আমি কিচ্ছু মনে করিনি গো। তুমি শুধু এমনি ভাবে সারা জীবন আমার পাশে থেকো, তাহলে সেটাই হবে আমার সবচেয়ে বড় পাওয়া গো। তাই হবে। তোমায় আমি ভালোবেসে তোমার ভালোবাসার খাঁচায় এমনি ভাবে সারা জীবন বন্দি করে রাখবো, এমনি ভাবে বন্দি করে রাখবো। আমি আসি। তোমার ফিরতে কতদিন দেরি হবে? সাত দিনের মধ্যে কাজটা হয়ে যাবে। আমার কাছে যে ওটা 7 যুগের সমান হবে গো। ও দেখতে দেখতে ঠিকই কেটে যাবে। বাড়ির সবাইকে একটু ভালো করে মানিয়ে গুছিয়ে নিও। আসি বকু বকু। আর যাওয়ার আগে তোমার মুখে ওই একটা সুন্দর গান একটু শোনাবে না বকু? এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের ঢেউ সুখ তুমি আমার প্রিয় থেকে
সুস্থ থাকে, ও যেন ভালো থাকে ঠাকুর। কোনো বিপদ যেন ওকে স্পর্শ করতে না পারে ঠাকুর। পারবে না, আরে কোনো বিপদ ওকে স্পর্শ করতে পারবে না, কারণ তোমার ওই ঠাকুর যে তাকে রক্ষা করবে। কিন্তু তোমার এই বিপদে তোমায় কে রক্ষা করবে বকুল? আমি তোমার বাবা বাবু, শুদ্ধার পাত্র। কিন্তু এই ভারতের ইতিহাসে এই মামা বাবু শব্দটা যে বড় ভয়ঙ্কর শব্দ বকুল। সেই শব্দটা যুগে যুগে শুধু ধ্বংসই করেছে, সৃষ্টি নয় করেছে অপমান, কিন্তু মঙ্গলে কিছুই করেনি। আপনি তো সে মামা বাবু নন, আপনি হলেন এই কলি যুগের মামা বাবু রাঘব রয়। তেতা যুগে কল্যাণী মামা, দাপর যুগে কংস মামা শুধু চুক্তি দিয়ে ওই কংসের রূপরেখা টেনেছিলেন। কিন্তু তারা নিজের হাতে কোনো কাজ করেনি। হ্যাঁ, তাদের সেই অসম্পূর্ণ কাজগুলো সমাপ্ত করতে জন্ম। কি মামা বাবু? কি মামা বাবু? অত্যাচার ভক্ষণ করে এই দেশের ধর্ম পাপের পাপের রাজ্য প্রতিষ্ঠা করা। কিন্তু উনি যে অন্যায় কথা বলছেন মা। তোর করার কোনো অধিকার নেই। কিন্তু কেউ যদি অন্যায় আদেশ করে, তাহলে এই পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকারই নেই। মৃত্যু হচ্ছে তার জীবনের একমাত্র সান্ত্বনা। কি হলো বাবা? শুনে কষ্ট পেলে বুঝি? না না, এতে কষ্ট দুঃখ পাওয়ার কিছু নেই। এটা এবারের মহান সংবিধান। না বাবা না, আপনার ছেলেও কি এইসব আদেশগুলো মেনে চলতেন? সত্য এবং স্পষ্ট কথা বলছি মা। তুমি তাই একটু কটকট লাগছে। কিছুদিন পরে দেখবে সব হয়ে গেছে। বাবা সে খোঁজে তোর দরকার কে? তোকে বিয়ে করেছে বলে তুই তাকে কিনে নিয়েছে। আজ তাই ব্যক্তিগত ব্যাপারে তুই সবসময় নাক গলাবি। আহা, ও ভাবে ছবল মেরো না মনসা। ওকে বুঝিয়ে আর মিষ্টি করে বলো। না 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 না, মিষ্টি কথা তেতো হয়ে গেছে। এখন শুধু ওই ঘর তক্তা আর মারে প্রেত। হ্যাঁ, পথর হলে বাঁচবি, আর অবাধ্য হলেই মরবি। একেবারে সশরীরে স্বর্গ লাভ। ভালো করে কানে খোল করে শোন। আর যদি না শোনে তাহলে ওই যে লোহার রডটাকে গরম করে কানের এই দিকটায় ঢোকাবো আর এই দিকে বাড়ি করে দেবো। বকুল, বকুল, এ কি
করতে, তাই আমার পা পিছলে পড়ে গেছে বাবা। কি বলছো দিদি? ওদের 5-6 পুরুষ দিলে এমন ভোর দেখেছে? আরে থাকতো তো একটা ভাঙা ভরে ঘরের চলে। এদেশে যত মনীষী আর মহিয়সী নারী আছেন তারা অধিকাংশই জন্মেছেন এমনি ভাঙা মাটি ঘরে। সে জ্ঞান তোমার আছে রাঘব? আপনার এই মহান উক্তি আমার মুখে সন্ন্যাস করে লেখা থাকবে বাবু, লেখা থাকবে আপনার মহত্ব। মহত্ব মহত্ব তো এখন কিছুই দেখেন, পরে নিশ্চয় দেখাবে। আরে বলো তুমি দাঁড়িয়ে রইলে, যাও তোমার দাদার জন্য জল খাবার নিয়ে এসো। যাও। যাচ্ছি বাবা, যাও মা যাও। আমি এক্ষুনি যাচ্ছি। যাও মা। শোনো শোনো সুকান্ত, তুমি কাজের ছেলে, তাই বেশি দেরি করে আমি তোমার কাজের ক্ষতি করতে চাই না, তাই সোজা কথা বলছি। আমি যতদূর জানি তোমরা একদল যুবক আমার বিরুদ্ধে প্রার্থী দিয়ে লড়াই করতে চাইছো, আর সেই লড়াইয়ের মূল নায়ক হচ্ছিস তুই। তাই তাই তুইকে এক্ষুনি শেষ করে দিয়ে আমি এই লড়াইয়ের ফয়সালাটা করে দিতে চাই। এখনো তো দাঁড়িয়ে আছিস কেন? আরে বাবা তুই তো বলে আরো তত্তা আরে মারো পেরে, এত পেরে মতো দেরি করছিস কেন ভাই? দেরি যে আমার ধাতে সয় না দিদি, তাই তাই এক্ষুনি ওই সালাতে আমি আপনাদের সঙ্গে সামনে প্রস্তুত। এতদিন চাবুকের আঘাতে মানুষের শরীর থেকে শুধু রক্ত হয়ে ঝরেছিস, আজ ওই সুরের বাচ্চাকে চাবুকের আঘাতে শেষ করে দে। স্টপ ইট! তোমরা কি সব পাগল হয়ে গেছো? আমাদের আত্মীয়, ওকে কেউ এভাবে গরু ছাগলের মতো মারে? ওঠো ওঠো বাবা ওঠো, ওরা যে ভুল করেছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা চাইতে হবে না, আমি কিচ্ছু মনে করিনি বাবু, কিচ্ছু মনে করিনি। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। যাক শোনো, তুমি আমার বৌমার বড় দাদা, তুমি আমার নিকট আত্মীয়, তাই সেই আত্মীয়তা তো শুধু মুখে হলে হবে না বাবা, কাজেও তো হওয়া চাই। তুমি কি বলো? আমি তো তাই চাই। তুমি যদি আমার বিরুদ্ধে দলে নেতৃত্ব দাও তাহলে তাহলে সেটা কি করে সম্ভব হবে? তাই আমি বলছি কি, তুমি আমার দলে যোগ দিয়ে আমার হয়ে জনসভায় বক্তব্য রাখবে। তা কি করে হবে বাবু? তাই বাড়িতে বাড়িতে গিয়ে হাত জোর করে ভোট চাইবে। এই জনগণের সামনে আমাকে তুল্য মানুষ প্রমাণ করতে। ওই বোনের কাছে যাওয়া, ওদের কাছে যাওয়া কথা চেয়ে তোমার একমাত্র বোনের সম্মান আর তার জীবনটা কি বড় নয়? তাই তোমার ওই দেওয়া কথা মর্যাদা রাখতে তুমি কি চাও যে তোমার মনে সম্মান হানি হোক, এই মাসে মারা যাক? কিন্তু সে তো আপনার বাড়ির বউ। সেই জন্যই তো আমি তোমার বোনকে বাড়ির বউ করে এনেছি। কি ভেবেছি তোমার দয়া দেখাতে আমি কয়েক লাখ টাকা খরচ করে আমার বোনের সঙ্গে আমার ছেলে বিয়ে দিয়েছি।
না। তখন তাহলে যাও যাবো ওই ওর নাকে হ্যাঁ করতে। ওকে স্যার, এই সালা পেছন না বল, বল আপনারা আমার দাদাকে মারছেন কেন? বকুল আরে না ওরে চোখ পেয়ে যেতে পারে। আরে তুমি তো একসঙ্গে পিঠা আপনারা মারবেন না। ওকে মারবেন না, আপনারা আমাকে যত খুশি মারুন। আরে দাঁড়িয়ে দেখছিস তো তখন, তুই তোর কাজটাকে চালিয়ে যা। ওকে মার। তোকেও একসঙ্গে দেবে। তোর দাদা যদি আমাদের কাজে সম্মতি না থাকে তাহলে দুই ভাই বোনের একটাই করতে হবে, সমাধি। শোনো বাবা, আরে আমি তোমার মা বাবা, বড় সাধ্যের পাত্র, তারপর যুগে কংস, আরে ত্রেতা যুগে কলনেমি মামা। উচ্চকুলি হলেও তারা কিন্তু একটা কাজ কেউ করে যায়নি, আর সেটা হলো ধর্ষণ। কিন্তু এই কলি যুগে রাখো মামা, তোমায় ধর্ষণ করে ওই কড়ি কাটে ঝোলাবে। বাবা, বাবা আপনার ছেলে ফিরবে না বৌমা, যে কাজে সে গেছে, তবে সে যে কবে ফিরবে। তার মানে আপনি তাকে কলকাতায় পাঠিয়েছেন? কারখানায় ভেজাল বেরোয় তৈরি, মানে এই দেশের শিশুদের জীবন নিয়ে খেলা, তাই পুলিশ কারখানাটা সিল করেছে। ও সেখানে গেলে পুলিশ ওকে অ্যারেস্ট করবে, তাই সামনে ভোট, ওকে তো পুলিশ ছাড়বে না বৌমা। তবে ভোট মিটে গেলে তার মানে আপনি আমি মা কালীর পূজারে তাই তাই পাঠাবলি করতে পারি। প্রয়োজনে প্রয়োজনে আমি মানুষ খুন করি। ওই ওই কথাটা মনে রেখে এই ভাই বোনে আলোচনা কি করবে। তাছাড়া জানো তোমার বিয়েতে আমার কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে। যদি আমি এই ভোটে হেরে যাই তাহলে সেই টাকা সমেত করবো কি করে? দাদা, 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 তুমি এখান থেকে চলে যাও দাদা। তুমি আর কোনোদিন আমার বাড়িতে এসো না দাদা। না চলে যাও। না, আমি একা যাবো না বকুল, আমি তোকে সঙ্গে নিয়ে তবে এখান থেকে যাবো বকুল। না দাদা না, আমি জেনে শুনে যে বিষ পান করেছি সেই বিষক্তি আর জ্বালা শুধু আমাকে একাই সইতে দাও দাদা। কাজ কেন? তুমি চলে যাও। কাজ কেন বৌদি? কাজ কেন? তবে কি কেউ তোমাদের মেরেছে? জানি না, আমি জানি না ঠাকুরজি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। তবে তবে কে মেরেছে? তুই মেরেছিস তাই না? বল, বল। নিজের বাবা মা আর মামাকে জিজ্ঞাসা করবেন। মানে গোবিন্দ জঙ্গলে জানাদের সঙ্গে বাস করে জানাকে ঘেরা করা শিক্ষিত মারা যাবে যান শুনবে কথা ভেবে দেখবেন।
আচ্ছা বৌদি, তোমাদের এই অবস্থা কে করেছে? কে তোমাদের এই শাস্তি দিয়েছে? বামন হয়ে চাঁদ ধরার জন্য ঠাকুরজি। হেয়ালি বন্ধ করে স্পষ্ট করে বলো, কে কে তোমাদের এই অবস্থা করেছে? শুনে বা কি করবেন ম্যাডাম? কারো ললার লিখন কি খণ্ডাতে পারবেন? ঠাটিয়ে একটা চোর মারলে তোমার ললাট লিখন বন্ধ হয়ে যাবে। কি ভেবেছো তুমি প্রতি পদে পদে আমাকে এইভাবে অপমান করবে? আমাকে অপমান না করলে তোমার পেটের ভাত বুঝে হজম হয় না, তাই না? আমি আপনাকে অপমান করেছি? অপমান করনি তো কি, সেই তখন থেকে আমাকে ম্যাডাম ম্যাডাম বলে অপমান করনি? যাকে সে মারার কথা পরে হবে। চলো এখন তুমি আমার সঙ্গে ডাক্তারখানা যাবে। আরে কোথাও না, বাসর ঘরে না, তুমি আমার সঙ্গে ডাক্তারখানা যাবে। চলো ঠাকুরজি। কেঁদো না বৌদি, তুমি চুপ করো আর একটু সাবধানে থেকো। আমি সুকান্তদাকে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে এক্ষুনি বাড়িতে দিয়ে আসবো। চলো। কিন্তু আপনি আমার জন্য এত বড় ঝুঁকি নেবেন কেন? আপনি কি জানেন আপনার এই প্রধানতার জন্য আপনার জীবনের উপর কোনো বিপদের খড়গ নেমে আসতে পারে? তোমার জন্য যে আমি মরতেও পারি, কারণ হাজার চেষ্টা করো আপনাকে থেকে তুমি বলতে পারলাম না, তাই তো তোমার মরাই ভালো। আমি না হয় তুমি বললাম, তাতে বা কি লাভ? জীবনটা ব্যবসায় খাতা নয়, জীবনটা জীবনই। তাই তো তোমার মনের সামনে তোমাকে এইভাবে জড়িয়ে ধরে বলবো, ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। যাওয়ার পথে তখন যৌবনে রক্ষিত যুব সমাজ মোবাইলে চ্যাট করতে, ফেসবুক করতে ব্যস্ত। জলে ভিজে বাবা যখন সংসারে সংস্থান করতে জীবন পার করে চলেছে, তখন সবাই থাকতে ঘটে বিদেশে খবর জানতে ব্যস্ত। আবার সেই ছেলে বিয়ে করে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে ছোট সংসার সুখী সংসার করে চলার পরিকল্পনায় মাস্টার মশাই
কে যেন মাস্টার মশাই বলে ডাকলো। কই কোথায় মাস্টার মশাই? কেন মাস্টার মশাই? মাস্টার মশাই নামক ব্যক্তিটা এই সমাজের কোন কাজে লাগে? এই সমাজের বুকে মানুষ গড়ার চাবি তো। না না না, মিথ্যা মিথ্যা, এসব মিথ্যা। মাস্টার মশাইয়ের দেওয়া শিক্ষায় যদি কোনো কাজ হতো তাহলে বেকাজ অন্যায় অধর্ম আর পাপে পরিপূর্ণ হতো না। নিন্দা বর্ণা সরকারি হয়ে যেত না। এই সমাজ রাহারানিকে বিষময় হয়ে উঠল না। সেই জন্য তো আপনার মতো মাস্টার মশাই এদেশে আজ বড় প্রয়োজন। আর কতদিন পাগল প্রতিদিন কাটাবেন? উঠুন থাকুন, নিত্য পাল্টে ঘটনা করে বলুন মাস্টার মশাই আসছে। না না না, আসবে না, আসতে পারে না, আসা উচিত নয়। যে মাস্টার মশাই সমাজ গঠনের কারিগর হয়ে একজন নিরীহ চাষিকে খুন করতে পারে না। মাস্টার মশাই প্রশাসনের হওয়ার ক্ষমতা আর বিচার ব্যবস্থা লজ্জাছে আপনার মতো নির্দোষ মানুষকে। তাহলে আপনি স্বীকার করছেন সেদিন মাস্টার মশাই নিরপরাধী ছিলেন? এ কথা আমি সেদিনও স্বীকার করেছিলাম, আজও করি। তাহলে ফিরিয়ে দাও আমার সেই 10টা বছর, আমার সেই সাজানো গোছানো সংসার, আর আমার সেই সম্মানীয় জীবন। আজ আমি ফিরে দিতে পারবো না মাস্টার মশাই, তবে আমার সেই পাথর প্রায়শ্চিত্ত করতে ওই মাস্টার মশাই ছেলেকে সর্বোত্তমভাবে সাহায্য করুন। আমার ছেলে মানে সুমন, কেন 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 কি হয়েছে তার? আপনি জানেন মাস্টার মশাই ওই সুমন ব্যানার্জি দেবদত্ত দূষণের বিরুদ্ধে বিধানসভা ভোটে প্রার্থী হয়েছে। কি লাভ হবে তাকে? ওই দেবদত্ত সেনের শয়তানি আর তার গোটা বাহিনীর সঙ্গে ভোট যুদ্ধে লড়াই করে আপনার ছেলেও যে ভোটে জিতবে না তা কে বলতে পারে? ওদের যেমন আছে পুলিশ প্রশাসন আর গুন্ডা বাহিনী, তেমনি আপনার ছেলের ভোট যুদ্ধে সাহসী এই নবগ্রামের ত্রাণকর্তা সুকান্ত দত্ত। কিন্তু এই সবাইকে লয় করে দিচ্ছে আপনাদের পুলিশ বাহিনী। চিরকাল পারবে না বাবু। মানুষ ক্ষমতা দম্ভে যদি পুলিশকে পুলিশ বানিয়ে রাখবে তখন তারা অন্যায় করবে, অন্যায় সহ্য করবে। কিন্তু একবার স্বাধীনতা পেলে তারা একটু অন্যায় করে যাবে, তাদের সব ভুলে সংশোধন, সব পাপ হবে। কি ভাবছেন মাস্টার মশাই? ভাবছি ছেলেটা এত বড় ভুল করলো কেন? শেষে ওর অবস্থা আমার মতো যেন না হয়। হবে না মাস্টার মশাই, হবে না। আপনার ছেলে সর্বোত্তমভাবে এই জনগণের সামনে অবগত বলুন আপনার সেই 10 বছর আগে সত্য ঘটনা। না না, সে সময় এখন আসেনি। সময় এলেই আমি স্বরূপে প্রকাশ হব, জনগণের সামনে তুলে ধরবো 10 বছর আগে ঘটা সেই বিশ্বের ছবি। আরে তার আগে তুই যদি নিজেই ছবি হয়ে যাও তাহলে তোর সেই ছবিটাকে মালা দেবে কে? সময় করতে হবে কেন গোবরাই? তুমি তোমার নিজের চিন্তা করো। নিজের চিন্তা? নিজের চিন্তা। জামাই বাবুকে তো নেতা মন্ত্রী করতে জীবনে অনেক ভদ্র না জানি আর মানুষের সর্বনাশ করেছো। কিন্তু তুমি কি মনে করেছো তোমার জামাই বাবু যখন ওই ক্ষমতার তালে উঠবে তখন তোমার এই পাপের ভাগ নেবে? আরে নিশ্চয় নেবে। না, নেবে না, নেবে না, নেবে না। রান্না করে পাপের ভাগ যেমন তার বাড়ির লোক কেউ নেয়নি, তেমনি তোমার পাপের ভাগ ওরা কেউ নেবে না। বরং রাজনীতিতে নিজের পরিচ্ছন্ন ইমেজ তৈরি করতে সব তোমার ধারিটা দিয়ে তোমাকে করবে বলির পাঠা। এটাই বর্তমান রাজনীতির খেলা। তখন সবাইকে ছবি করার স্বপ্ন তোমার মন থেকে কর্পূরের মতো উড়ে যাবে। সবার আগে ছবি হয়ে যাবে তুমি। ওকে আমি গুলি করে
অন্তরে ধরা দেবে না, এর প্রতিনিধি দুর্বল হয়ে পড়বে। কেন? কারণ উনি তো কেবল পাগল নন, উনি একটা আয়না আপনার ভেতরটাকে দেখিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে যে আপনি একটা শৈবাল জাতীয়। শেষ পরিণতি কি? আমি কোন শৈবাল জাতীয় জীব নই, আমি মহাশোধনের জাগ্রত একদম কত। আমার জন্ম কোন মানুষের গর্ব হয়নি, শৈতানের ঔরসে ওই ডাইনির গর্ভে আমার জন্ম। তাই তো আমার অত্যাচারের মহাকার শুনলে ওই মাতৃ থাকা গর্ভের শিশু আতঙ্কে শিউরে ওঠে। আমার পেঁচা আর ধর্ষণ আমার চৈত্রিক খোদার তারা। তাই তো আমি নিজেও শান্তিতে থাকি না, আর কাউকে শান্তিতে থাকতেও দিই না। সব হারানোর হাকার আর মৃত্যুর আত্মনাথ ধ্বংসের বিভীষিকায় এই নবগ্রামের আপন বাতাস আমি ভরিয়ে তুলব। এই নবগ্রামের বুকে তোমার অত্যাচারের চিন্তার আমরা চালাতে দেব না। আর তুই তোর মতো একটা পুরাণ এসেছে পাথরের সঙ্গে লড়াই করতে। জানো না ওই হাজার হাজার বেড়াল একত্রিত হলে ওই বাঘের ছাল তুলে নিতে পারে, সেটা বলে তোমার জানা নাই এরকম নয়। বরং তুই ভুলে গেছিস তোকে সেই মিথ্যের চুরির তলে ফাঁসানোর কথা। ওই ভুলে গেছিস আমি বাঘ দিয়ে ঘরে চলে এই শিব বলে তুই যদি আগের মতো আমাকে আবার ওই মিথ্যা কেটে ফাঁসাতে চাস, তাহলে আমার এই মালিক পাড়ার সমস্ত ছেলে মেয়ে মিলে তোর গোড়া টিপে ধরবে না। শয়তান তোর এত বড় সাহস, তুই নবপ্রাণকে হুমকি দিস। আজ তোকে আমি শেষ করে দেবো। ও কাজ করবে না বস, আমি যাবে চেয়ে লস্কর হবে বেশি। আরে কি করছিস তুই? আর ঠিকই বলছি বস, সেদিন ওকে থানায় পাঠাবো নিয়ে ওদের পায়ে সবাই একজোট হয়ে গেছে। এখন ওর গায়ে হাত দিলে ফল খারাপ হবে। তাহলে কি ওর মতো একটা পিলালের ভয়ে আমাকে পিছুয়ে যেতে হবে? হ্যাঁ হবে, কারণ বাঘ বলে বাঘ সিংহ শিকার ধরার আগে কয়েক পা পিছিয়ে যায়। আরে মনে করি না সেই কারণে আপনি পিছিয়ে গেলেন। ওকে, তোর কথা মতো ওই সুরের বাচ্চাকে আজ আমি ছেড়ে দিলাম। হ্যাঁ, ভবিষ্যতে তুই যদি কোনদিন আমার সাথে আসিস তাহলে সেদিনে হবে তোর জীবনের শেষ দিন। কথাটা মনে রাখিস। কিন্তু মনে তোকে আমি নবর জন্ম দিয়ে গেলাম। ক্ষমতা নিয়ে সবাই জন্ম দেখাতে পারে। আরে মায়ের দুধ খেয়েছিস তো আমার সঙ্গে মা কলের দিব্যি বলছে এই মন্দিরে তোকে আমি পাঠা করে যাবো, পাঠা করে দিয়ে মায়ের ভোগে লাগিয়ে দেবো। বিপদ হয়ে যাবে, আমাকে রক্ষা করতে হবে না। তুই ওর মূল খাস তাই ওর গুলি গাইছিস। আমি ওকে ভয় পাই না, আমি ওকে ভয় তেল দেবো। এই নবগ্রামের বুকে মৃত্যুপুরীর মাঝে দাঁড়িয়ে কেউ কোনদিন সাবধান থাকতে পারেনি আর পারবেও না। বাঁচতে হবে শিবুদা, বাঁচতে হবে একটু ভালোভাবে, একটু স্বাধীনভাবে। এই গ্রামের বুকে বেঁচে থাকার জন্য, সবাইকে বাঁচিয়ে রাখার জন্য যে ধর্মযুদ্ধের ডাক আমরা দিয়েছি। নবগ্রাম নয়, এই ধারে পাশে সমস্ত গ্রামে যে কেউ রয়েছে। শুধু সাধারণ মানুষের সারা পেলেই তো হবে না শিবুদা, সবার আগে যাকে দরকার সেই যুদ্ধের সেনাপতি দেখাই যে
ওই যে নাকি সুকান্ত দা বকুলদের বাড়ি গিয়েছিল, সেখানে নাকি তাকে মারধর করেছে। ও সেই জন্য বুঝি নমিনেশন ফাইলের দিন সে যেতে পারে। তারপর বকুলকে হাসপাতালে নিয়ে যায়। ওদের অত বাড়ির ভেতরে খবর তোমায় কে বলে? নেউল, ওই নেউল ওকে হাসপাতালে যে খবরটা আমায় দিয়েছিল, আমি সেটা শুনে হাসপাতালে গিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, সেখানে সুকান্তদা ছিল না, ছুটিতে চলে এসেছিল। তাহলে সে গেল কোথায়? যার উদ্যোগে এত বড় যুদ্ধের আয়োজন। তাকে বাড়িতে ফিরে পাইনি সুমন। এমনকি সে যে কোথায় গেছে তাকে পাড়ার লোক কেউ বলতেই পারলো না। তা কি করে সম্ভব? সে আমাকে প্রার্থী নির্বাচন করেছে, নমিনেশন জমা দেওয়ার টাকা দিয়ে সবকিছু ব্যবস্থা করে দিয়েছে। আর নমিনেশন জমা দেওয়ার পর যখন পোস্টার তৈরি প্রচার করা গুরু দায়িত্ব চেপে এসে বসেছে, তখনই সে নিপাত্তা। আরে তার কোনো বিপদ আপদ হলো না তো? হতেই পারে। সমস্ত বিপদকে হেলায় দূরে সরিয়ে আমরা ভোট যুদ্ধে আমরা নিজেরা বাঁচাবো গ্রামের অসহায় নির্যাতিত মানুষগুলোকে। এই খবরটি তো করেছিলাম। তারপর এর মধ্যে বিপদের কথা আসছে কোথা থেকে? আমি ভাবতে পারছি না এই এলাকার মানুষ আমাদের উপর ভরসা করতে শুরু করেছিল শুধু ওই সুকান্তের জন্য। আর সেই সুকান্তই যদি আমাদের পাশ থেকে সরে দাঁড়ায়, সরেই বা যাবে, এটাই বা ভাবছো কেন? আরে ওর মতো উদার মহৎ ছেলে, আরে ও কারোর সঙ্গে বেইমানি করতে পারে না। আরে ওর ভরসাতে তো আমরা এই লড়াই করতে নেমেছি। আরে তোমাকে যারা ভোট দেবে তা তো ওর জন্যই। তাহলে সে আজ আমাদের সঙ্গে বেইমানি করবে কেন? জানি পারে না, কিন্তু মাঝে মাঝে অসম্ভব সম্ভব হয়। শিবুদা, তাই যদি হয় তাহলে আমাদের হাতে জলে ডুবে পড়া ছাড়া আর কোনো রাস্তা নেই। সমস্ত গ্রামবাসীর সঙ্গে আমিও আশা করেছিলাম তোকে ভোট যুদ্ধে লড়াই করেছি তাদের কারণে। কতদিন হয়ে গেল আজও বাবাকে খুঁজে ঘরে আনতে পারিনি বোনটার বিয়ে দিয়ে তাই মুক্ত হতে। এমনই হাজারো দায়িত্ব মাথার থাকার সত্ত্বেও তোদের কথা মতো আমি প্রার্থী হয়েছি। আর এই অবস্থায় যদি আমি হেরে যাই, তাহলে আমার আত্মহত্যা করে ছাড়া আর কোনো উপায় থাকবে না রে, আর কোনো উপায় থাকবে না। ছি ভাই, এ কথা বলতে নেই। সুকান্ত আমাদের কাছে ঠিক ফিরে আসবে, আর যদি নাও আসে তাহলে তোর সমস্ত দায় দায়িত্ব আমি আমার মাথা পেতে নেব। ওই একই আশ্বাস তো সুকান্ত দিয়েছিল, কিন্তু কি হলো তাতে? তুমি কোনো চিন্তা করো না সুমন ভাই। এই বাগদির ছেলে শিবু মালিক যতদিন বেঁচে আছে, তোমার গায়ে আঁচড় লাগার আগে আমি আমার রক্ত দিয়েছি আঁচড় শুরু। এর চেয়ে বড় ভাগ্য আর আমার কি হতে পারে বাবা সমাজ? চিরকাল তুই যুব সমাজকে জানিয়ে তোলো আমি তোমাদের পাশে চিরদিন ছিলাম, চিরকাল থাকবো, আর সবাইকে